স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার বিজ ডায়ালগে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্য বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে আলোচনা করব এবং বিশেষ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই। এই জন্য আমাদের সাথে আজ অতিথি আছেন দেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী, বিকেএমই এর সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। স্বাগত আপনাকে। শুরুতেই যেই বিষয়টি আসলে সবার এখনই যে এফবিসিসিআইতে আসলে ব্যবসায়ী প্রশাসক কেন? ব্যবসায়ী প্রশাসক কেন, এটা ব্যবসায়ী প্রশাসকই হওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি এফবিসিসিআই এর পুরনো ইতিহাস ঘাটেন তাহলে এর আগে দুইবার এরকম ঘটেছে। মানে একবার বোধহয় 70 দশকে তখনকার কথা বা 80 দশকে, তখন আমি এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। সর্বশেষ যেটা আমি দেখেছি 2007-এর দিকে, যখন তত্ত্বাবধায়ক সরকার দেশ শাসন করছিলেন, তখন এরকম একটা অচলাবস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন মানে জনাব মঞ্জুর এলাহি সাহেব, বিখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব, উনি কিন্তু প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এরপরে যেটা হয়েছে যে এই 5ই আগস্টের পরে যখন এটা সব জায়গায় পরিবর্তনের হাওয়া লাগলো, এফবিসিসিআই সভাপতি পদত্যাগ করেছেন, পরবর্তীতে পরিষদ ভেঙে দেওয়া হলো। তখন অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এবং এটা একটা কারণ হতে পারে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর আর কার্যক্রমে আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরকে, আপনারা আমাদের মুখে অনেকবার শুনেছেন এটা, যে প্রাইভেট সেক্টরকে তারা যে কোনো কারণেই হোক নেগলেক্ট করেছে অথবা অ্যাভয়েড করেছে। হ্যাঁ, আমাদেরকে খুব বেশি তাদের কার্য পরিকল্পনা, তাদের চিন্তাভাবনার সঙ্গে আমরা খুব বেশি সম্পৃক্ত ছিলাম না। তো সেটা একটা কারণ হতে পারে যে ওনারা তখন এই যে এফবিসিসিআইয়ের যে রীতি, যে ব্যবসায়ীদের থেকেই প্রশাসকের দায়িত্ব দেয়া, সেটা না করে ওনারা একজন রিটায়ার্ড একজন, হ্যাঁ, আমরা দীর্ঘদিন দেখলাম যে এভাবে তারা, কারণ হতে পারে। আর অন্য কোনো কারণও থাকতে পারে, সেটা তো এখন নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, তারা হয়তো ভালো বলতে পারবে, আমার পক্ষে এটা বলা সম্ভব না। তো এই প্রক্রিয়ায়, নতুন এই প্রক্রিয়ায় আমি প্রথম ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এই পদে আসীন হলাম। তো এটা বোধহয় ব্যবসায়ীদেরও একটা দাবি ছিল দীর্ঘদিনের। বাণিজ্য মন্ত্রণালয় হয়তো তারা নতুন এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয় হয়তো তাদের দাবির সঙ্গে তারাও ঐক্যমত পোষণ করেছেন। কারণ আমরাও ধরেন আমাদের এখানেও ইভেন ব্যবসায়ীদের ভিতরে আবার একটা গ্রুপ ছিল, তারাও মনে করছিল যে এত জটিলতা, এটা একটা থার্ড পার্টি দিয়েই প্রশাসক জিনিসটা সলভ করুক। প্রশাসকের এক অর্থে থার্ড পার্টি। হ্যাঁ, ব্যবসায়ী তো ধরেন আমরা ব্যবসায়ী হলে আলটিমেটলি এখানে একটা নির্বাচন হবে, আমাদেরই পরিচিত লোকজন বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে, আমাদের হয়তো এখানে রেফারির ভূমিকা পালন করাটা একটু ঝামেলা, বিতর্ক যাই বলেন হতে পারে। তো এইটা নিয়ে আমাদের ভিতরে আবার একটা গ্রুপ ছিল যারা মনে করছিল যে একটা সরকারি কর্মকর্তা প্রশাসক হলেই বেটার হয়। কিন্তু বাণিজ্যমন্ত্রী মহোদয়, তার সঙ্গে যে আমার আলাপ হয়েছে, তো দেখেছি উনি নিজে প্রাইভেট সেক্টর থেকে উঠে এসেছেন। সো ওনারও দৃঢ় চিন্তাভাবনা বা বিশ্বাস যে এখানে একটা প্রাইভেট সেক্টরের প্রতিনিধিত্ব থাকা উচিত, নট অ্যাজ প্রশাসক। এই যে ধরেন 2 বছরে আপনি শুধু নির্বাচনই তো এক কথা না, যে ব্যবসায়ীর শীর্ষ সংগঠন হিসেবে দৈনন্দিন দেশের যে ব্যবসা বাণিজ্য অর্থনীতির যে অবস্থা, সেই ক্ষেত্রে কিছুটা হলেও একটা স্পোক্স অর্গানাইজেশন হিসেবে, বা এখানে যিনি শীর্ষ পদে থাকবেন, প্রশাসক হোক, সভাপতি হোক, স্পোক্স পার্সন হিসেবে, ব্যবসায়ী সমাজের ভয়েস হিসেবে তাদের যে ভূমিকা পালন করার কথা, সেটা কিন্তু মিসিং ছিল গত 1.5 বছরে। সো উনি এই জায়গাটার উপর খুব গুরুত্ব এর প্রেক্ষিতে আমরা অনেক ব্যবসায়ীর মুখে আসলে শুনেছি যে প্রশাসক আসলে ব্যবসায়ীদের মধ্য থেকেই হওয়া উচিত। বাণিজ্যমন্ত্রী মহোদয় সেই বিশ্বাসটাকে ধারণ করেন এবং উনি একেবারে খুবই, আমি যেটা ওনাকে দেখেছি খুব কাছ থেকে, তাতে উনি খুবই এই ব্যাপারে দৃঢ়চেতা ছিলেন যে না, প্রশাসক ব্যবসায়ীদের ভিতর থেকেই হবে। সেক্ষেত্রে এখন আসলে কেমন এফবিসিসিআই হবে সামনের দিনে, বা আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা কোন দিকে নিয়ে যাচ্ছেন? এখন আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ব্যাপারটা, আমরা তো ধরুন আমি এখন এখানে প্রশাসকের দায়িত্বে আছি, এবং প্রশাসককে সহায়তা করার জন্য বাণিজ্য বিধিমালা অনুযায়ী একটা 16 সদস্যের সহায়ক কমিটি করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় চেম্বার এবং অ্যাসোসিয়েশনের সভাপতিদের সমন্বয়ে। এটা অনেকটা পদাধিকার বলে তারা এরকম এখানে কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন, বিষয়টা ওই রকম। এটা ঠিক চুজ করার বিষয় না যে
কাকে কাকে চুজ করবো ব্যাপারটা ওইরকমভাবে আসে নাই। এটা মোটামুটি তাদের গুরুত্ব অনুসারে তাদেরকে নেওয়া হয়েছে এবং এখানে হয়তো পরবর্তীতে আরও কিছু সদস্য, বিশেষ করে এসএমই থেকে আরও কিছু সদস্য এখানে অন্তর্ভুক্ত হতে পারেন। তো যেটা বলছিলাম যে এখন আমাদের কাছে এই যে অন্তর্বর্তীকালীন দায়িত্বে যারা আমরা আছি, আমি এটা অনেক মানে ঠাট্টার ছলে বলি বা কথার ছলে বলি যে এটা অনেকটা আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারই একটা মানে ছোট সংস্করণ বলতে পারেন, যে আমাদের ভূমিকাটা অনেকটা ওই রকম, যে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা দায়িত্ব পালন করা, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে। এবং আমার যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র এটাকেই মানে প্রধানতম কাজ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি, যে একটা প্রাথমিক লক্ষ্য হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে মানে শুধু ব্যবসায়ী সমাজ না, আপনারা যারা বাইরে আছেন আপনাদের কাছে গ্রহণযোগ্য একটা সুন্দর নির্বাচন মানে উপহার দেয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখন আপাতত এইটুকুই টার্গেট। এখন কেমন বিসিসি হবে সেটা তো ভিন্ন আলাপ, কারণ নেতৃত্ব কে আসবেন সেইটা তো আমি বা আমাদের যে কমিটি আছে তাদের তো আর আমাদের পক্ষে কোনোভাবে ডিকটেট করা সম্ভব না। এটা ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবেন। না মানে আমরা তো মানে একটা লম্বা সময় দেখছি নেতৃত্ব শূন্য অবস্থায় এফবিসিসিআইকে, মানে সেই জায়গাটা আলটিমেটলি পূরণ হচ্ছে কিনা, বা এখন ধরেন কতটা দ্রুত আপনি নির্বাচনের কথা বলছিলেন, মানে সেটাও বা কতটা দ্রুত করা সম্ভব বা কি হচ্ছে অবস্থা? যে নেতৃত্বের শূন্যতা, সেটা তো আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের রেফারেন্সটা আমি বললাম যে উনি খুবই এটা ফিল করেন যে অলমোস্ট মানে 1.5 বছরের উপরে বা 2 বছর হয়ে গেছে, 1.5 বছর কেন 2 বছর হয়ে গেছে যে এটা ইটস নট বিং রিপ্রেজেন্টেড, মানে এফবিসিসি এর প্র্যাকটিক্যালি কোনো ভূমিকা নাই। তো সেই জায়গাটা পূরণ করার জন্য আংশিক পূরণ হয়েছে যে একজন ব্যবসায়ী প্রতিনিধি এবং এখানে প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন, তাকে সহায়তা করার জন্য একটা ব্যবসায়ীদের প্রতিনিধি নিয়ে একটা সহায়ক কমিটি করা হয়েছে। এটা খুবই আংশিক একটা পূরণ, কারণ এটা একটা সাময়িক কাজ এবং এটা কিন্তু একটা মানে অন্তর্বর্তী সরকারের মতো বা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ভূমিকা। মূলত যে রিয়েল রিপ্রেজেন্টেশন সেটা শুরু হবে কিন্তু যখন নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবেন, তার মাধ্যমে আমি বলবো যে রিয়েল মানে রিপ্রেজেন্টেশন তখন আসবে। এবং সেই কাজটা যত দ্রুত করা যায় সেটি আমাদের লক্ষ্য এখন, যে কত দ্রুত আমরা একটা নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে মানে দায়িত্বটা বা ক্ষমতা যেটাই বলেন আপনি সেটা হস্তান্তর করতে পারি। সেটা কি মানে কোনো টাইম ফ্রেম বলা সম্ভব, কবে নাগাদ? একটা টাইম ফ্রেম তো আমি আপনাকে যেটা বলতে পারি সেটা কোনো রিজিড টাইম ফ্রেম না যে এটা হবে, এটা আমি বলতেছি না, কিন্তু একটা টাইম ফ্রেম কিন্তু আমাকে দেয়া আছে যে আমার নিয়োগটাই হচ্ছে 120 দিনের জন্য এবং নির্বাচন পরিচালনা করার জন্য প্রধানতম কাজ। তো তার মানে হচ্ছে যে 120 দিনের ভিতরে আমাকে নির্বাচনটা সম্পন্ন করতে হবে। তো সেই হিসাবটা যদি বলেন, আমি টাইমলাইনের একটা হিসাব আপনাকে এবং দর্শকদের বুঝিয়ে দিতে চাই যে আমি দায়িত্ব গ্রহণ করেছি অগাস্টের 2 তারিখে, সেই হিসেবে 120 দিন হয় নভেম্বরের 30 অথবা ডিসেম্বরের 1 তারিখ হবে, আমি এক্স্যাক্টলি গুনে দেখি নাই, বাট রাফলি এরকমই হবে। তো সেইটাকে মাথায় রেখে আমরা চাচ্ছি যে নভেম্বরের শেষ সপ্তাহে, সেটা 25, 26, 27 তারিখের দিকে হতে পারে, যে ওই সময় যাতে আমরা 4-5 দিন হাতে পাই নির্বাচনের পরে মানে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করার। সো ওই 25, 26 তারিখের দিকে বা শেষ সপ্তাহে যদি বলি, শেষ সপ্তাহে নির্বাচন করার জন্য টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু আমাদের এগোনোটাই শেষ কথা না, কারণ আমরা একটা জায়গায় আটকা পড়ে আছি, সেটা হচ্ছে বাণিজ্য বিধিমালার যে চূড়ান্তকরণ, হ্যাঁ, মানে টিও রুলস বলে যেটা ইংরেজিতে, মানে বাণিজ্য সংগঠন আইনের বিধিমালাগুলো। এই বিধিমালা বলে ঠিক হবে নির্বাচন সরাসরি হবে নাকি আগের মতো ইনডিরেক্ট পদ্ধতিতে হবে, কারা কারা কোন কোন অ্যাসোসিয়েশন চেম্বার ভোটার হতে পারবে, তার প্রক্রিয়া কি হবে, হ্যাঁ। সো এই যে মেজর জিনিসগুলো, নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে, নির্বাচনী কাঠামোটা কি দাঁড়াবে, সেইটা নির্ধারিত হবে এই বাণিজ্য সংগঠন আইনের বিধিমালা চূড়ান্ত হওয়ার পরে। এবং বিধিমালা চূড়ান্তকরণের কাজটা বাণিজ্য মন্ত্রণালয় এখন করছে। এবং এইটা যদি আমি শুধু আপনার মাধ্যমে দর্শকদের এবং যারা ব্যবসায়ী নেতা যারা এফবিসিসি নিয়ে যথেষ্ট আগ্রহ বড় অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আমরা অগাস্টের 25 তারিখের ভেতরেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে যাই, তাহলেও আমরা চেষ্টা করব যাতে নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন সংগঠনের মাধ্যমে মানে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। আচ্ছা, মানে সেক্ষেত্রে মানে মোটা দাগে আর কোনো চ্যালেঞ্জ আছে কিনা এই নির্বাচনে? এই মুহূর্তে এটি মানে একটা চ্যালেঞ্জ, এবং এটা যদি হয় আমি আপাতত দৃশ্যমান কোনো চ্যালেঞ্জ নাই, এমন ইলেকশন করতে গেলে কিছু চ্যালেঞ্জ তো আপনার থাকবেই, হ্যাঁ,
সঠিকভাবে নির্বাচন আয়োজন করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ। সেটা অন্য ধরনের চ্যালেঞ্জ, সেটা আপনি মানে যখনই করেন সেই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতেই হবে। সো ওইটা ছাড়া আপনি যে রিয়েল চ্যালেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছেন যে এটা একটা আন্ডার কোশ্চেন মার্ক, সেটা এইখানে এই জায়গাটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে। এবং আমি যতদূর জানি যে বাণিজ্য মন্ত্রণালয়ও খুব সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছেন। আর এই এফবিসিসিআই যে নির্বাচন প্রক্রিয়া, সেটা নিয়েও অনেক কথা আছে, বিশেষ করে ভোটার যেই তালিকা, অনেক চেম্বার অ্যাসোসিয়েশন নাম সর্বস্ব বলা হয় যে অনেকে ভোটার হয় এখানকার এই কেন্দ্রিক রাজনীতির জন্যই আসলে এই ভোটারদের করা হয়, ডিল করা হয়, মানে সেই জায়গাটাকে মিনিমাইজ করার কোনো উদ্যোগ সেইটা হলো কি যে এইটাও ধরেন যে এরকম একটা মানে পাবলিক পারসেপশন বলেন, অপবাদ বলেন আছে যে নাম সর্বস্ব অনেকগুলো অ্যাসোসিয়েশন বিশেষ করে বা চেম্বারের নামও দু একটা থাকতে পারে যে আছে যারা শুধুমাত্র ভোটার হওয়ার জন্যই, এরকম একটা অভিযোগ মার্কেটে প্রচলিত আছে। সো এইটা এখন আপনি তো কোনো ব্যবস্থা নিতে পারবেন না প্রমাণ না করে, এবং এই ব্যবস্থানের এখতিয়ারটাও মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। এবং আমি যতদূর জানি যে তারা হয়তো চেষ্টা করবেন যে এইখানেও যতটুকু স্বচ্ছতা নিশ্চিত করা যায়, মানে ওইখান থেকে কিন্তু পুরো নির্বাচনী যে প্রক্রিয়ার স্বচ্ছতা সেটার শুরুটা কিন্তু ওইখানে, আমি যদি ঠিক বুঝে থাকি আর কি। আচ্ছা, এবার আমরা একটু দেশের ওভারঅল ব্যবসা বাণিজ্য পরিবেশের বিষয়ে আসি। যে সরকার বলছে যে তারা বিনিয়োগ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করে দিবে, সেই দিকে অনেক উদ্যোগও নেওয়া হচ্ছে। তো আপনাদের অভিজ্ঞতা কি, মানে ব্যবসার খরচ কি দেশে কমছে বা সেই ধরনের চ্যালেঞ্জগুলোকে আমরা উতরাতে পারছি? কস্ট অফ ডুইং যদি বলেন, ইজ অফ ডুইং যদি বলেন, আমি বিনিয়োগের পরে আসছি, কস্ট অফ ডুইং অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস, এই দুইটার যদি বলেন, এই জায়গাটায় সরকার তার রাজনৈতিক সদিচ্ছার কথা ইতিমধ্যে একাধিকবার ব্যক্ত করেছে। বিশেষ করে বাজেট বক্তৃতা আপনি দেখেছেন যে একদম খুবই টাইমলাইন ধরে ধরে তারা টার্গেট করে দিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা মোটেও বা বাস্তবায়ন প্রক্রিয়ার যে রেজাল্ট সেটা মোটেও সন্তোষজনক না অ্যাজ অফ নাও। এটার একটা বড় কারণ হচ্ছে যে পলিসিগুলো মেক করেছেন পলিটিক্যাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আর গভর্নমেন্টের আরেকটা বড় পার্ট আছে যেটা হচ্ছে ব্যুরোক্রেসি অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সো গভর্নমেন্টের পলিটিক্যাল সাইডের যে গুডউইল, তাদের যে একটা খুবই চমৎকার প্রো পাবলিক একটা চিন্তাভাবনা, সেইটা রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত এই আমলাতান্ত্রিক যারা সেবাটা দিচ্ছেন সেইখানে এটা খুব ভালো প্রতিফলন আমরা দেখছি না। ফলে এইটা এখনও আমি মনে করি যে আমরা যতটা বাজেট বক্তৃতার পর্ব যতটা আশান্বিত হয়েছিলাম, সেই আশার বাস্তবায়নটা এখনও হয় নাই। এবং এই ক্ষেত্রে আমলাতন্ত্রের মন মানসিকতার একটা পরিবর্তন দরকার। আরেকটা যেটা দরকার এখানে সেটা হলো যে পলিটিক্যাল পার্ট অফ দ্য যে গভর্নমেন্ট, তাদের এই আমলাতন্ত্রের সঙ্গে আরও ক্লোজলি কাজ করা, আরও ক্লোজলি সুপারভাইজ করা, যে তাদের যে পলিটিক্যাল উইল, পলিটিক্যাল যে ইচ্ছা তারা মানে জাতির সামনে ঘোষণা করেছেন, সেটা আমলাতন্ত্র সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা। আচ্ছা, ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছেন। ইজ অফ ডুইং, আমি সেটাই বললাম, ইজ অফ ডুইং বিজনেস ধরেন মানে যেটা বলা হয়েছে যে আপনার 7 দিনের ভিতরে যে কোনো লাইসেন্স আপনি 7 দিনের ভিতরে পেয়ে যান, বা সমস্ত লাইসেন্স আপনি 7 দিনে পেয়ে যাবেন। অনেস্ট অফ সার্ভিস, অনেক ধরনের, মানে সেগুলো কি আসলে বাস্তবে বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব এই মুহূর্ত পর্যন্ত নাই। আমি সেটাই বললাম যে আপনি বাজেটের বক্তৃতা যখন অনেক সুন্দর সুন্দর কথা মানে সরকার বলেছে, কিন্তু সেইটার বাস্তবায়নটা তো ধরেন আমলাতান্ত্রিক যে পার্টটা, গভর্নমেন্টের যেই একটা উইং, সেই উইংটার কাছে মানে এই দায়িত্বটা ন্যস্ত। তারা এই দায়িত্বটা যথাযথভাবে এখন পর্যন্ত পালন করছেন বলে আমার মনে হয় না। আচ্ছা, এই যে আমলাতন্ত্রের এই অভিযোগ তো আসলে আমরা দীর্ঘদিন ধরেই শুনি, মানে এই জায়গা থেকে বের হওয়ার আসলে উপায় কি, মানে আপনার কোনো পরামর্শ আছে এক্ষেত্রে? এটা বের হওয়ার এটা একটা দীর্ঘদিনের একটা মানে স্থবিরতা বা এক ধরনের মানসিকতার চর্চা করে আসা, সেটা আপনি কালকে ওভারনাইট চেঞ্জ করতে পারবেন, আই ডোন্ট বিলিভ দ্যাট। এর জন্য এটা একটু লম্বা সময় দরকার, কিন্তু সেই লম্বা সময়টা আমি 1.5 বছর সময় দিয়ে দিলাম, 2 বছর সময় দিয়ে দিলাম, আপনারা সব ঠিক হয়ে যান, এটা বললে কোনো কাজ হবে না। এটা দুইটা দিক আছে। একটা হলো যে প্রোঅ্যাক্টিভলি যারা আমলাতন্ত্রের সঙ্গে জড়িত, যারা সরকারি এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন, ডে টু ডে কাজগুলো পরিচালনা করছেন, তাদের মন মানসিকতার একটা পরিবর্তন দরকার, খুবই জরুরি ভিত্তিতে পরিবর্তন দরকার। এবং সেই ক্ষেত্রে সরকার তাদেরকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, সাইকোলজিক্যাল ট্রেনিং, হাউ টু ইনক্রিজ ওর এফিসিয়েন্সি, সেই সমস্ত ট্রেনিং তারা করতে পারেন। এবং ওই আমলাতন্ত্রের সঙ্গে যারা জড়িত আছেন, বিশেষ করে লোয়ার এবং মিড লেভেলে যারা গ্রাউন্ড লেভেলে সার্ভিসটা প্রোভাইড করে,
তাদের মন মানসিকতা যদি পরিবর্তন না আসে, তাদেরকে যদি সরকার যদি প্রপারলি এনকারেজ করতে না পারে এই কাজগুলো টাইম মতো করার ক্ষেত্রে, তাহলে কিন্তু এই স্বপ্ন খুব মানে দ্রুত কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এমনি সুশাসনের পরিস্থিতি কি? আপনারা তো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ফেস করেন, মানে সেক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম বিভিন্ন দপ্তরে, সরকারি অফিসগুলোতে মানে এরকম অভিযোগ আমরা শুনি, মানে সেই জায়গাটা আসলে আপনাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা ধরেন এখন ব্যতিক্রম থাকতেই পারে, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, আবার ডিপেন্ড করে যে একই বিষয় নিয়ে আপনি যাচ্ছেন, আপনি ডিল করছেন একটা ভালো অফিসারের সঙ্গে, আমি ডিল করছি একটা খারাপ অফিসারের সঙ্গে, তো এরকম হয়ে গেলে আপনার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা মিলবে না। সো বাট ওভারঅল যেটা আমরা বুঝি সেই ক্ষেত্রে যে এইখানে এই সুশাসন, দুর্নীতি এগুলি স্বস্তিদায়ক বা মানে আপনি কমফোর্টেবল ফিল করতে পারেন এরকম পরিস্থিতিতে আসে নাই। এটা আরও অনেক উন্নতি দরকার। চাঁদাবাজির একটা অভিযোগ ইদানিং শোনা যায় আর কি, সেটার আসলে ব্যবসায়ীরা কতটুকু ফেস করছে? এটা ঠিক ইদানিং না, এটা অনেক দিনই মানে আমাদের মানে দেশীয় সংস্কৃতির হয়তো একটা অংশ হয়ে গেছে চাঁদাবাজি। সো এই ক্ষেত্রে আমাদের মানে আমি মনে করি যথেষ্ট সজাগ থাকা দরকার, কারণ এই চাঁদাবাজি একটা বড় কারণ যে বাংলাদেশের বিনিয়োগ অনেক সময় নিরুৎসাহিত হয়। কারণ বাইরে থেকে যারা আসে তারা এই সমস্ত জিনিসের সঙ্গে তারা অভ্যস্ত না, তারা সরকারি রেট আর 5 টাকা বেশি হলে তাদের দিবে, কিন্তু তারা আনঅফিসিয়ালি কোনো টাকা খরচ করবে না। সো এই চাঁদাবাজিটাও মানে ইভেন অ্যাটলিস্ট যে গভর্নমেন্টের যে সুনাম, সেই সুনামটা অনেকাংশে শূন্য করছে। কারণ তারা যারা যখন চাঁদাবাজি করতে যাচ্ছে, অনেক সময় আমরা আপনাদের মাধ্যমেই দেখি যে তারা সরকারি দলের নাম ভাঙানোর চেষ্টা করছে বা ভাঙাচ্ছে। সো এই জায়গায় আমি মনে করি যে সরকারের আরও কঠোর হওয়া দরকার। তাতে হলে কি আমরা যে গুডউইলটা অর্জন করতে পেরেছি এই গত কয়েক মাসে, যে সরকার অ্যাটলিস্ট সরকার এবং প্রাইভেট সেক্টর নির্ভর আছে, সো ওইখানে আমি মনে করি যে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আর কি। আর এমনি সুশাসন প্রসঙ্গে বা সুশাসন নিশ্চিত করা, এই দুর্নীতি অনিয়ম বন্ধ করা, মানে রাজনৈতিক সদিচ্ছাটা দেখছেন কিনা? আসলে রাজনৈতিক সদিচ্ছা আছে, এটা আমরা তো ধরেন আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য যারা শীর্ষস্থানীয় মন্ত্রী আছে তাদের মুখ থেকে আমরা অহরহ শুনছি, কিন্তু রাজনৈতিক সদিচ্ছাটা শেষ কথা না, এটা হলো শুরু। আমি বলবো যে এটা টোটাল প্রসেসের শুরুটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, কিন্তু রাজনৈতিক সদিচ্ছাটা যারা বাস্তবায়ন করবেন, মানে নিচের লেভেলের মানে আমলাতন্ত্র আছেন বা একদম গ্রাউন্ড লেভেলের রাজনৈতিক কর্মী আছেন, তারা এই সদিচ্ছাটার বাস্তবায়ন করছেন কিনা সেটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বকেই খুব ক্লোজলি এবং প্রপারলি ফলো আপ করতে হবে। এবং এই ফলো আপে যদি আপনি ঘাটতি দেন, তখনই আপনি চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন এগুলি বৃদ্ধি পেতে থাকবে। সো এই জায়গায় রাজনীতিবিদদের কাছে আমার ছোট্ট চাওয়া একজন নাগরিক হিসেবে, যে শুধুমাত্র তাদের এই গুড উইল এগুলো আমাদেরকে মানে বক্তৃতার মাধ্যমে শোনালেই বা বাজেট বক্তৃতা অন্তর্ভুক্ত করলেই শেষ হবে না। এটার যে কঠোর বাস্তবায়ন সেটাও তাদেরকে এনশিওর করতে হবে থ্রু প্রপার সুপারভিশন এবং প্রপার অ্যাকশন। আচ্ছা, আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা অন্তর্বর্তী সরকারের পুরো সময়টাই আমরা যেটি শুনেছি যে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা, কারণ হচ্ছে মানে রাজনৈতিক সরকার ছাড়া মানে বিনিয়োগকারীরা আস্থা পান না, বা দেশি বিদেশি দুই জায়গায়। মানে একটা রাজনৈতিক সরকার কিছুদিন আগেই দায়িত্ব নিলেন এবং তারা বিনিয়োগ বান্ধব সে ধরনের পলিসি দিচ্ছেন, এটা তারাই বলছেন যে আমরা বিনিয়োগকে সহজ করতে চাই এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ সুবিধা তারা দিতে চান। মানে আসলে বিনিয়োগের স্থবিরতা কাটছে কিনা বা এটাই পর্যাপ্ত কিনা? এটা যেটা 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তখন দেশে এক ধরনের মানে প্রথম কয়েক মাস একদম অদ্ভুত অরাজকতা ছিল, যেটা অন্তর্বর্তী সরকার খুব ভালো মানে খুব দ্রুত ওইটা হ্যান্ডেল করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছিল এবং নিরাপত্তাহীনতা থাকলে তো কেউই টাকা ইনভেস্ট করবে না। সো বিনিয়োগের এক ধরনের স্থবিরতা নেমে আসে। রাজনৈতিক সরকার আসার পরে যেটা হয়েছে যে নতুন করে আশার সঞ্চার হয়েছে যে না, এখন আমরা হয়তো বিনিয়োগ করার পরিস্থিতি ফিরে পাবো। আর যখন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মানে এই নতুন সরকার আসার পর একটা উন্নতি হলো এবং রাজনৈতিক সরকার আসার পরে এত বড় ম্যান্ডেট নিয়ে একটা রাজনৈতিক সরকার এসেছে, তার প্রতি জনগণের যে আস্থা, সেই আস্থাটা সব মিলিয়ে যে বিনিয়োগ পরিস্থিতি আরও বেশ ভালো হবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা বাস্তবে হয়নি মূলত 2টা কারণে। একটা হচ্ছে যে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা
এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। হ্যাঁ, 15-16% ব্যাংক ইন্টারেস্ট রেট, এবং ব্যাংকগুলো এলোমেলো। ব্যাংকগুলো কিন্তু খুবই এলোমেলো, কাকে টাকা দিতে পারবে, কখন টাকা দিতে পারবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নাই। তো এই সব মিলিয়েই যে গ্যাসের কথা বলেছি, বিদ্যুতের কথা বলেছি, যে অনিশ্চয়তা, সব মিলিয়ে সামগ্রিকভাবে বিনিয়োগের স্থবিরতা কাটানোর যে আশাটা আমরা করেছিলাম সেটা ঘটে নাই। সামগ্রিক যদি আমি বলি যে বিনিয়োগ পরিস্থিতির একটা উল্লেখযোগ্য উন্নতি আগামী 2-1 মাসের ভিতরে আমি দেখছি না, কিন্তু সরকার যদি তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যে এই জ্বালানি সরবরাহের নিশ্চয়তা নিশ্চিত করতে পারেন এবং অন্যান্য জায়গায় ব্যবসায়ীদেরকে যে তারা একটা বড় ধরনের ওয়ার্ক সাপোর্টিং ফোর্স হিসেবে ব্যবসায়ীদের কাজ করার যেই সম্ভাবনার কথা বলেছেন, প্রতিশ্রুতির কথা বলেছেন, সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে সামগ্রিক পরিস্থিতিরও, বিনিয়োগ পরিস্থিতিরও একটা উন্নতি হবে। আমরা এই প্রসঙ্গে আরও আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ স্টারবিজ ডায়ালগে। আমাদের সাথে আজ আছেন এফবিসিসিআই এর সম্মানিত প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনি বিনিয়োগ পরিস্থিতির কথা বলছিলেন, সেক্ষেত্রে এই জ্বালানির যে কোয়ালিটি জ্বালানি, তো মানে আপনারা দীর্ঘদিন বলে আসছেন, তো সেক্ষেত্রে অতীতের সরকারও বলছে যে তারা আসলে ব্যবসায়ীদের কোয়ালিটি পাওয়ার দিতে চায় আর কি, মানে সেই জায়গাটা নিশ্চিত হচ্ছে না, বা এখনও বলছেন যে আসলে এই সমস্যাগুলো সমাধান না হলে সামনের দিনে বিনিয়োগ নিয়ে আসলে আশাবাদী হওয়ার মানে সেই লক্ষণ দেখছেন কিনা, বা সেই ধরনের পলিসি সম্প্রতি প্রধানমন্ত্রীও বলেছেন যে একটা দীর্ঘমেয়াদী জ্বালানি পলিসির দিকে নিয়ে যাওয়া হবে দেশকে। মানে আমরা আসলে পারছি না কেন? আমরা পারছি না প্রথমত বলবো সদিচ্ছা এবং মানে পরিকল্পনার অভাব। এরপরে কখনো হয়তো আমাদের সামর্থ্যের কিছু ঘাটতিও থাকতে পারে, সেটা ভিন্ন আলাপ। ইদানিকাল আপনি দেখছেন যে সেই গ্যাস বিদ্যুতের সংকট কিন্তু মানে চলমান। তো এই ক্ষেত্রে সরকার প্রধান থেকে আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য টার্মিনালের যে কাজ, যেটা একটা নতুন করে সংকট উদয় হয়েছিল, এটা ছাড়া খুব বেশি উদ্যোগ কিন্তু আমাদের কাছে এখনও দৃশ্যমান না। বিশেষ করে লং টার্ম প্ল্যানগুলি যে এখনও খুব বেশি মানে দৃশ্যমান আমাদের কাছে না হলেও, আমি যেটা বলতে চাই যে সরকারের কিন্তু এই মানে একটা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া ছাড়া বিকল্প খুব একটা আছে বলে মনে হয় না। এইরকম ফায়ার ফাইটিং করে যে আপনার আজকে দরকার, আপনি 1 কার্গো নিয়ে আসলেন, পরশুদিন এখানে সিচুয়েশন খারাপ, আপনি 2 কার্গোটার মানে নিয়ে আসলেন, গ্যাস নিয়ে আসলেন, তাতে কিন্তু আলটিমেটলি প্রবলেমের কোনো সলিউশন হবে না। প্রবলেম হয়তো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হবে যে এটা স্বস্তিদায়ক, কিন্তু ভিতরে ক্ষতটা আরও বড় হবে, এটা আরও পরবর্তী সময় ওইটা আরও বড় ক্ষতির কারণ হবে। এমনি উদ্যোক্তাদের জ্বালানির নিয়ে আসলে স্ট্রাগলটা কতখানি হচ্ছে এখন? উদ্যোক্তাদের ভিতরে যদি আপনি শ্রেণীভেদ করেন, সবার উদ্যোগ কিন্তু বা সবার ব্যবসা বাণিজ্য কিন্তু আবার ঠিক জ্বালানি নির্ভর না। আপনি যদি কলকারখানা বলেন, শিল্প প্রতিষ্ঠান বলেন, সেইখানে জ্বালানিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নতুন বিনিয়োগ বলতে আমরা মানে নতুন শিল্প স্থাপনাটা অ্যাপারেন্টলি বুঝে থাকি। তো সেই জায়গাতে আপনি যদি গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ যদি স্বাভাবিক পর্যায়ে বা সহনশীল পর্যায়ে না আসে, তাহলে এই শিল্প কারখানাগুলো আর নির্মিত হবে না, লোকজন নিরুৎসাহিত হবে। আচ্ছা, এমনিতে আপনি তো যেই ট্রেডে আছেন, আসলে মানে তৈরি পোশাক খাতের অবস্থা কি, বা রপ্তানি খাতের চ্যালেঞ্জ কি দেখেন এখন? রপ্তানি খাত আপনি ধরেন একটা মানে একটু মানে মোরলেস একটা স্টেডি অবস্থায় আছে, বাট স্টেডি ওই জায়গাটা খুব সুখদায়ক জায়গা। আমাদের আরেকটু উপরে উঠে আমরা স্টেডি হলে ভালো হইতে পারতাম, কিন্তু আমরা একটু নেগেটিভ দিকে আছি। গত 1 বছর আপনারা দেখেছেন যে আমাদের গ্রোথ একটু নেগেটিভ। এটার পিছনে অনেকগুলো কারণ কাজ করছে। এটা শুধুমাত্র দেশীয় কারণ না, আন্তর্জাতিক কারণও আছে। যেমন সামগ্রিকভাবে বিশ্বে এই তৈরি পোশাকের চাহিদা কিছুটা কমে গেছে বলে আমার ধারণা। কিছুটা যদি সারা বিশ্ব থেকে কমে যায়, ওইটার একটা ইম্প্যাক্ট আমরা যেহেতু মেজর সাপ্লায়ার, আমাদের উপরে পড়বে। ইউ ক্যানট অ্যাভয়েড দ্যাট। এখন এই পরিস্থিতিকে উন্নয়নে আমাদের করণীয় কতটুকু আছে আমি জানি না, কিন্তু মানে বাইরের সরকার, যেমন ধরেন আমাদের যারা বাইরের সরকার বা বাইরের দেশ যেগুলো, আমাদের ক্রেতা দেশ যেগুলো, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশের আর্থিক অবস্থাটা আমাদের এই মানে রপ্তানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি তাদের অর্থনৈতিক অবস্থা যদি আরও ভালো হয়, তাদের যদি ওই অর্থনীতির যারা মেম্বার, তাদের যদি পারচেজিং পাওয়ার আরও বেড়ে যায়, তাহলে আমরা এক্সপোর্টার হিসেবে অবশ্যই উপকৃত হব। এখনও আমরা কিছুটা যে ধরেন এই ডলার ডিভ্যালুয়েশনের কারণে আমরা হয়তো টাকা কিছু বেশি পাচ্ছি, কিন্তু ওইটা
ঠিক আলটিমেট যে আমাদের লসটা হচ্ছে অর্ডার না পাওয়ার ক্ষেত্রে সেটাকে কাভার করতে পারছে না। আর এই ইন্টারন্যাশনালি অর্ডার কমে যাওয়ার পাশাপাশি যে সমস্যাগুলো আমরা এতক্ষণ আলাপ করলাম, ইজ অফ ডুইং বিজনেস, তারপরে নেচার অফ ডুইং বিজনেস, আপনার গ্যাস সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, আপনার ব্যাংকিং ব্যবস্থা ঠিক করা, এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে এখানে নতুন বিনিয়োগ খুব বেশি আসবে না। কারণ নতুন বিনিয়োগ কেউ তো পকেটে টাকা নিয়ে বসে নাই, মানে বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু ব্যাংক লোন থেকেই আসে। এইটি ট্রেডিশন, এটি ইতিহাস, স্পেশালি ফর বাংলাদেশ। এমনি আমাদের কম্পিটিটররা তো অনেক ভালো করছে, তাদের গ্রোথও ভালো। কম্পিটিটর যখন ভালো করে তখন সেটা আপনার জন্য একটা দুঃসংবাদ। হ্যাঁ, আপনার জন্য একটা দুঃসংবাদ। রপ্তানিতে আমরা দেখেছি যে আমরা খারাপ করলেও তুলনামূলকভাবে ভারত, ভিয়েতনাম এরা ভালো করছে। বিশেষ করে ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের এক ধরনের বোঝাপড়াও আছে, আবার এক ধরনের মানে কি বলা যায় একটা বিরূপ সম্পর্ক আছে, কখনো কখনো দুইটাই আমরা দেখি। সো এখন এই যে ইন্টারন্যাশনালি আমাদের কম্পিটিটর আরও ভালো করছে, সেটার জন্য আমাদের জন্য ইট ইজ ভেরি ব্যাড নিউজ। কারণ আমরা যদি ইকুয়ালি তাদের সঙ্গে পারফর্ম করতে না পারি তাহলে আমরা কিন্তু তাদের কাছে আমাদের বাজারটা হারিয়ে ফেলবো। সো এই ভয়টাও আমাদের আছে এখন। সো আপনি যে ইচ্ছা করলে আমি মানে ওই একটু কাজ কম করলাম, এটা করার কোনো স্কোপ নেই। আমাদেরকে আরও অনেক বেশি এই খারাপ সময়ের ভিতরে আমরা আরও অনেক বেশি অর্গানাইজড হয়ে কীভাবে এই চ্যালেঞ্জটাকে ফেস করতে পারি সেই দিকে আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে। মানে সেটা কিভাবে সম্ভব? সেই ক্ষেত্রে কি আপনাদের ধরেন বিজিএমইএ বা বিকেএমইএ মানে এই সংগঠনগুলো সেই ভূমিকাটা কি রাখতে পারছে? আমরা ধরেন মানে একটা জিনিস হয় কি, যে যখনই আমরা কোনো সহায়তার করতে বলি আমরা সবসময় সরকারের দিকে তাকায় থাকি। হ্যাঁ, সরকার যেমন এইখানে এখন যে প্রবলেমগুলো আছে এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে, সেটা হলো গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মানে অ্যাটলিস্ট মানে একটা মানে অ্যাকসেপ্টেবল লেভেলে যাওয়া, আপনার ব্যাংকিং সেক্টরের ইমপ্রুভমেন্ট করা, একটা স্টেবল অবস্থায় আনা, যেগুলো সংকটজনক ব্যাংক আছে যারা এখন টাকা দিতে পারছে না, যে ব্যাংকে লোকজন ঢুকতে ভয় পায়, সেই ব্যাংকগুলোকে মানে মেরামত করা, ঠিক করা। হ্যাঁ, সো এই দুটো জিনিস সরকারের এই মুহূর্তে করাটা খুবই জরুরি। এবং এর মাধ্যমে ব্যাংক সিস্টেম যখন ঠিক হয়ে যাবে এবং আপনারা যদি মূল্যস্ফীতি যদি এটা সরকার কন্ট্রোল করতে পারে আর একটু বেটার, তখন কিন্তু ব্যাংকের সুদের হারও কমে আসে। আমরা দেখেছি যে সরকার একটা উদ্যোগ নিয়েছে কিছুদিন আগে, নীতি সুদ হার 0.5% কমিয়েছে। সো এইটা আমি বলবো যে সরকার একটা মানে সদিচ্ছার একটা প্রতিফলন, যে সরকার চাচ্ছে যে মার্কেটে মানি সার্কুলেশন বাড়ুক এবং এতে করে নতুন বিনিয়োগ উৎসাহিত হবে। বাট 0.5% আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ। এটাকে আরেকটু বাড়াতে হবে, কিন্তু সেটা বাড়াতে হলে সরকারকে আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো সরকারের পার্ট। আর আমাদের পার্ট যেটা হচ্ছে যে আমার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমার প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, আমার যে প্রোডাক্ট রিলেটেড যত কিছু ডেভেলপমেন্ট, এই জায়গায় আমাদের আরও অনেক বেশি মনোযোগ দিতে হবে। আমাদের প্রোডাক্টিভিটি মানে উৎপাদন ক্ষমতা আমাদের কম্পিটিটর দেশগুলির ভিতরে আমরা সবচেয়ে নিম্নে আছি। এই ইমপ্রুভমেন্টটা আমাদেরই উদ্যোগ নিতে হবে। এটা সরকার যদি সহায়তা করে ফাইন, না করলেও ব্যবসাটা আমাদের, উদ্যোগটা আমাদেরই নিতে হবে। সো আমি মনে করি যে প্রাইভেট সেক্টরও এই বর্তমান যে একটু হালকা সংকটের মতো আছে, এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রাইভেট সেক্টরেরও একটা বড় ভূমিকা আছে। আপনি ব্যাংক খাতের কথা বলছিলেন, মানে ব্যাংক খাতে আসলে ব্যবসায়ীরা কতটুকু সাফার করছে এখন আর কি ব্যাংকের এই দুর্বল অবস্থায়? বেশ কিছু ব্যাংকের বেশ ভালোই সাফার করছে। কারণ হচ্ছে কি, যে আপনি যখন আমরা দেখেছি ব্যবসায় যখন কোনো আপস অ্যান্ড ডাউন থাকে, আপনি বিপদে পড়ে গেছেন, ব্যাংক কিন্তু তখন মানে সহায়তার হাতটা সবসময় বাড়ায় দেয়, যে আপনি সুস্থ হলেই ব্যাংকের লাভ। কারণ আপনি যদি সুস্থভাবে ব্যবসা করতে পারেন, ব্যাংক আপনার ব্যবসা প্রফিট, ব্যাংকের প্রফিট। ব্যাংক তো সরাসরি ওই অর্থে ব্যবসা করে না, তার লোন দেওয়াটাই হচ্ছে তার ব্যবসা। হ্যাঁ, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিবে, আমার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিবে, এটি তার ব্যবসা। সো আমরা যখন একটু বিপদে পড়ে যাই তখন ব্যাংক আমাদের সহায়তা করে, কারণ আমরা যদি ঠিক হয়ে যাই তাহলে পরে ব্যাংকের ইনকামও জেনারেট করবে। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখেছি ব্যাংকগুলো যখন নিজেরাই রোগাগ্রস্ত, ব্যাংকগুলো যখন তারা নিজেরাই লে অফ নোটিশের দ্বার প্রান্তে যাচ্ছেন, ওইরকম পরিস্থিতি তাদের ইচ্ছা থাকলেও মানে মানে আমি যদি এরকম বলি যে আপনি একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, আপনাকে 5 জন টেনে তুলবে, কিন্তু যিনি টেনে তুলবেন উনিও যদি অ্যাক্সিডেন্টের অংশ হয় তাহলে ওনাকে আর কীভাবে টেনে তুলবে? ব্যাংকগুলো এখন নিজেদের স্বাস্থ্য রক্ষায় তারা ব্যস্ত। আমি যে তাদের দোষ দিচ্ছি না, কারণ তাদের পরিস্থিতি এরকম হয়ে গেছে বিভিন্ন কারণে, যে তাদের এখন নিজেদের অস্তিত্ব অনেক ব্যাংকের ক্ষেত্রে সংকটের মুখে, তারা চ্যালেঞ্জের মুখে। এবং এই পরিস্থিতি যতদিন উন্নত না হবে ততদিন পর্যন্ত মানে প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে কোনো সাহায্য পাবে
সেই আশা না করাটাই ভালো। ব্যাংকগুলো লুটের ক্ষেত্রে মানে বলা হয়েছে বা আমরা শ্বেতপত্রেও যেটি দেখেছিলাম যে ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ এই তিন পক্ষের এক ধরনের আঁতাতের মাধ্যমে আসলে ব্যাংকগুলো লুট বা এত অনিয়ম, মানে সেই জায়গাটা কি বন্ধ হয়েছে? আপনাদের অবজারভেশন কি? সেই জায়গাটা কিছুটা বন্ধ হয়েছে বলাই যায়, কারণ একটা সিস্টেম আপনি দেখবেন যদি পলিটিক্যাল সিস্টেমটা যদি ডেটোরিয়েট করে, সেটা ডেটোরিয়েট করতেও একটা সময় লাগে। আপনি যদি বিগত সরকারের আমলে দেখেন, তারা 3 টার্মে ক্ষমতা ছিল, তাতে যদি আপনি ব্যাকওয়ার্ডে যান, তাদের লাস্ট টেনুরটা ছিল ওয়ার্স্ট, মাঝখানে টেনুরটা হয়তো এর থেকে একটু ভালো ছিল, প্রথম টেনুরটা অনেক ভালো ছিল। সো প্রথম টেনুরটা অনেকেরই ভালো যেতে পারে, কিন্তু এই সরকারের মানে আমরা বলছিলাম যে মানে তার যে সক্ষমতার যে বিষয়টা, এইটার ক্ষেত্রে সরকারের আরও অনেক বেশি মনোযোগ থাকা দরকার। যে সরকার ভালো করার ক্ষেত্রে সরকারের মনোযোগটা, এবং এটা সরকার কিন্তু সরকার না, সরকার নিজে পলিটিক্যাল কয়েকজন লোকই কিন্তু সরকার না, তার যে আপনার ব্যুরোক্রেসি আছে, আমরা আছি, ব্যবসায়ী সংগঠন, তারাও কিন্তু এক অর্থে একটু ব্রডার সেন্সে সরকারের অংশ। তারা যদি ভালো পারফর্ম করতে পারে, ব্যাংকগুলো যদি, এবং সরকার বলছিলাম, আমি ব্যাংকের কথা বলছিলাম, সরি, যে ব্যাংকগুলো যদি ভালো পারফর্ম করতে না পারে, তারা যদি সব সচ্ছল না হতে পারে, এবং এখানে যদি সরকার ব্যাংকগুলোকে ভালো করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা দীর্ঘদিনের একটা ক্ষত, যে টাকা পয়সার লুটপাট হয়েছে ওইগুলো ফেরত আনাটা কিন্তু সরকার অনেক উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা আমাদের অতীত অভিজ্ঞতা দেখেছি বা প্রসেসের সম্পর্কে যতটুকু জানি, ফেরত আনার প্রক্রিয়াটা আবার এত দ্রুত না, ইট উইল টেক টাইম। এবং এই যে এই টেক টাইমের যে জায়গাটা, এই যদি এটা কয়েক বছর হয়, এই কয়েক বছর ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়ে ব্যাংকগুলোকে মানে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে যদি সরকার মানে পর্যাপ্ত ভূমিকা না নেয়, তাহলে কিন্তু আলটিমেটলি ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে, আপনি এর আগেও ব্যবসায়ী অনেক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, এখন এফবিসিসি এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং যেটি বললেন যে দ্রুত একটা এই সময়ের মধ্যে একটা সুন্দর নির্বাচন দিতে চান, সেটা আপনাদের উদ্দেশ্য। মানে ওভারঅল দেশের যেই পরিস্থিতি, আইন শৃঙ্খলার কথা আপনি বলছিলেন, বিনিয়োগে এক ধরনের স্থিরতা, বৈশ্বিক অনেক চাপও এখন আছে, সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের প্রতি মোটা দাগে আপনার পরামর্শ কি থাকে? ব্যবসায়ীদের প্রতি মোটা দাগে, আমি খুবই ছোট ব্যবসায়ী, বড়দেরকে পরামর্শ দেওয়া আমার জন্য ধৃষ্টতা, বাট এই এফবিসিসি এর প্রধান পদে বসে আমি যেটা মানে আমার এই ছোট বুদ্ধি যেই পরামর্শটা রাখতে চাই, আমরা একটা অস্থির সময় পার করছি, এবং ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো সময় আমরা পার করছি না, খুবই খারাপ সময় আমরা পার করছি। এখানে প্রধানতম পরামর্শ হচ্ছে যে ধৈর্য ধরে টিকে থাকা, এবং ধৈর্য ধরে টিকে থাকাটা অনেক সময় চ্যালেঞ্জিং, যে আপনি মাস শেষে বেতন দিবেন কীভাবে, বিশেষ করে শিল্প কারখানা যাদের বেতনের পরিমাণ অনেক, তারা কীভাবে দেখবেন। তো এইখানে সরকার আমরা দেখেছি বিভিন্ন রকম মানে স্টিমুলাস প্যাকেজ তারা ঘোষণা করেছেন। এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে ব্যবসায়ীদের একটু ধৈর্য ধরা, এবং সরকারের সঙ্গে নিজ নিজ অ্যাসোসিয়েশনের মাধ্যমে, বিসিসিআই এখন ফুললি ফাংশনাল না, তারপর আমাদের যতটুকু করণীয় আছে সেটা আমরা করব, যে ব্যবসায়ীরা তাদের নিজ নিজ চেম্বার বা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারের সঙ্গে এনগেজ হয়ে পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যায়। এখন যে পরিস্থিতি, এটা ব্যবসায়ীদের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব না। ব্যবসায়ীদের যেটা করতে পারে, তারা তাদের ধৈর্য ধারণ করতে পারে, তারা তাদের নিজেদের এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে যেটা যেটা করা দরকার সেই কাজগুলো তারা করতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার, আমলাতন্ত্র, ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধভাবে এক টেবিলে বসে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে আপনার মতামত প্রকাশের জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।